নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী সুকান্ত গঙ্গোপাধ্যায় রচিত গল্প বনমালা। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প। শ্রী সুকান্ত গঙ্গোপাধ্যায় রচিত বনমালা। গ্রামের নাম ছিল চন্দনপুর। ছিল বলার কারণ, চন্দনপুর থেকে এক ক্রোশ দূরে চড়ুইপোতায় পৌঁছে কেউ যদি জানতে চায় চন্দনপুর গ্রামটা কোথায়, নিশ্চয়ই জবাব পাবে সে নামে এক গ্রাম ছিল বটে। অজয়ের এলোপাথারি বন্যায় সেসব ধুয়ে মুছে সাফ। উত্তরদাতার একবারও খেয়াল পড়বে না আজও রায়চৌধুরী মানে জমিদারদের ভাঙা বাড়িটা চন্দনপুরে সে স্মারক হয়ে দাঁড়িয়ে আছে। তদুপরি সে বাড়িতে দুজন বাসিন্দা আজও যে বর্তমান, এ কথা কারো স্মরণে থাকে না। না থাকারই কথা। বছর 20 হলো নদীর খামখেয়ালিপনায় বিরক্ত হয়ে জনপদবাসীরা সরে গেছে দূরে। কতবার লুটিয়ে পড়া বাড়ি গড়া যায়। পলিমাটিতে শেষ হয় চাষের সম্ভাবনা, জমির সীমানাও মুছে যায়। অতএব চন্দনপুর এখন বিস্মৃতির গহ্বরে। তবে এ নিয়ে কোনো আক্ষেপ বা অনুযোগী নেই রায়বাড়ির দুই বাসিন্দার। একজন চন্দ্রভানু রায়চৌধুরী, সম্ভবত চৌধুরী বংশের শেষ পুরুষ, আর তার চাকর কুঞ্জ। চন্দ্রভানু শেষ কবে লোকালয়ে গেছেন নিজেরই খেয়াল নেই। কালে ভদ্রে কুঞ্জই বাজার দোকান করতে বাইরে যায়, তাও তার প্রয়োজন মিটে যায় চড়ুইপোতা ঢোকার মুখেই। সেখানে ঘোষাল বাড়ির দালানি, হরেক মালের ছোট দোকান। গ্রামের গরিব মানুষরা সেখান থেকে 8 আনা চাল, 4 আনা তেল, 4টে দেশলাই কাঠি কেনে। কুঞ্জবাবুর অবস্থা অত খারাপ নয়, তবে হাটে বাজারে যাওয়ার ব্যাপারে কুঞ্জরই প্রবল অনীহা। দোকানি শ্রীরাম ঘোষাল মাঝে মধ্যেই জানতে চায়, হ্যাঁ রে কুঞ্জ, তুই আর তোর বাবু ওই ভুতুরে বাড়িতে কি করিস বটে সারাদিন? সাপ শামুকে ভরা ওই চড়ায় মানুষ থাকে? কুঞ্জ হাসে, বলে, বাবু আমার বিরাট পণ্ডিত লোক, দিনরাত মোটা মোটা কেতাব পড়েন, কি সব লেখেন। দেশ বিদেশ থেকে কত চিঠি আসে বাবুর। এ সবই কুঞ্জর বানানো কথা। রায়বাড়িতে প্রচুর বই আছে ঠিকই, কিন্তু বাবু কোনোদিনই সেসব উল্টে পাল্টে দেখেন না। লেখালেখিরও বালাই নেই। লণ্ঠনের পোলতে উস্কে দিলে বলেন, কি দরকার মিছিমিছি তেল অপচয় করার। সারাদিন শুয়ে বসেই কেটে যায়। মাঝে মধ্যে সারা বাড়ি পাইচারি করে, যান বাগানেও। কখনো সখনো বারবাড়ির দালানি আরাম কেদারাও পেতে দিতে হয়। বিকেল হলে নিয়মিত ছাদে যান। পাঁচিলের সামনে দাঁড়িয়ে বেফুল তাকিয়ে থাকে। সেখানে হেলে পড়া সূর্যের আলোয় চকচক করে অজয়ের ক্ষীণ জলধারা। কথাবার্তা বলেন খুব কম। সন্ধে উতরে গেলেই নিচের তলায় নেমে আসেন। গান শোনেন হাতল ঘোরানো গ্রামোফোনটা চালিয়ে। সে যে কি গান মাথামুন্ডু কিছুই বোঝে না কুঞ্জ। মনে হয় যেন চোঙা থেকে বেরিয়ে আসছে 3 কুড়ি পার করা কোনো বুড়ির কান্না। ভীষণ একঘেয়ে। যন্তরটার বোধহয় অবস্থা শেষ। সেই গান শুনে বাবুর মন ভালো হয়। তখনই কিছু কথা বলেন। সবই ওই ওদের বংশের প্রতাপের কথা। যদিও ওর ঠাকুরদার বাবা কেমন ছিলেন, কেমন সম্পর্ক ছিল সুলতানদের সঙ্গে, কটা ঘোড়া ছিল, হাতি ছিল। অবিশ্বাস করার উপায় নেই। ঘোড়া না থাকলেও আস্তাবল এখনো আছে।
পৌট মানে যত্ন করে রাখা গদি, লাল জাজিম, ঘণ্টা, এসব দেখে বোঝা যায় হাতিও ছিল। প্রকাণ্ড হলঘরের মাথায় ভাঙা ঝাড়বাতি প্রমাণ করে এ বাড়িতে নটির নূপুর হেসে উঠত একদিন। বড় বড় চোখমুখ করে জমিদারবাবু সেই সব গল্প করে যান। নাকের পাটা, গাল লাল হয়ে ওঠে, ঘন ঘন শ্বাস নেন। গল্পের প্রতি তবুও কোনো আগ্রহ জন্মায় না কুঞ্জর। পুরু ধুলো ভর্তি নাচঘর, অজস্র ফাটল আর আগাছায় ভরা এই প্রাসাদে প্রাণ যেন ফেরে না। কুঞ্জ ঢুলে ঢুলে পড়ে। বাবুর সন্দেহ হয়, জিজ্ঞাসা করেন, কি রে, ঘুমোলি নাকি? ঠোঁটের ফাঁক দিয়ে গড়িয়ে পড়া নাল মুছে কুঞ্জু ঢুলু ঢুলু চোখে মাথা নাড়ে। বাবু বলে যান, আমার ঠাকুরদার এক দিদি ছিল জানিস, রেবতী দিদি। কি সাংঘাতিক মহিলা! ঠাকুরদার বকলমে উনি তো জমিদারি দেখতেন। একবার হয়েছিল কি জানিস, এক ইংরেজ সাহেব এলেন আমাদের মহালের উপর ট্যাক্স বাড়ানোর অর্ডার নিয়ে। চিকের পর্দার এপারে রেবতী দেবী, ওপারে সাহেব, কথা চলছে দোভাষীর মাধ্যমে। সাহেব বেটা ইংরাজিতে দোভাষীকে নিজের দলে টানার চেষ্টা করছিল। সাহেবকে পুরো ঘাবড়ে দিয়ে রেবতী দেবী ইংরেজিতেই কথা বলতে শুরু করেন। আর তখন সাহেবের একদম ল্যাজে গোবরে অবস্থা। হাসতে থাকেন জমিদার বাবু। হাসতে হাসতে উঠে পড়েন আরাম কেদারা ছেড়ে। বাতিদানের আলোয় তার ছায়া বিশাল হয়ে আছড়ে পড়ে দেওয়ালে। হাসির চোটে আলো কেঁপে ওঠে, কিন্তু কুঞ্জর কোনো বিচলন হয় না। এসবে সে অভ্যস্ত হয়ে গেছে। বাড়ির পেছনে শিয়াল ডেকে ওঠে, আস্তাবল থেকে বাদুড়ের ডানা ঝাঁকটানোর শব্দও পাওয়া যায়। ঘুমে চোখ জুড়ে আসে কুঞ্জর। মনিব নিশ্চয়ই রাগ করেন, তবে মুখে কিছু বলেন না। তবে ইদানিং ঘুম তাড়াবার একটা ব্যবস্থা হয়েছে, খুবই কুৎসিত অপমানজনক সে ব্যবস্থা। সভ্য সমাজে সে কহতব্য নয়। সে যাই হোক, সকালে উঠেই কুঞ্জর কাজ শুরু হয়ে যায়। এই বিশাল বাড়ির যতটুকু অংশ পদচারণ ও বিশ্রামের জন্য ব্যবহার করেন জমিদার বাবু, সেটুকু সে ঝাড়পোছ করে রাখে। তারপর ইদারা থেকে জল তোলা, রান্নাবান্না করা, কাচাকাচি, তার কি কাজের শেষ আছে? এই যেমন এখন ছাদে উবু হয়ে বসে বাবুর গড়গড়টা ভালো করে মুছছে, যেন ধুলো ময়লা সরিয়ে জমিদার বাবুর গল্প কথাগুলো সত্যিকারের করবার চেষ্টা। পশ্চিম আকাশে এখনো লাল ছোপ ধরেনি। বাবু গিয়ে দাঁড়িয়েছেন পাঁচিলের ধারে। এই সময়টা চেয়ারে বসে তামাক খেতে খেতে বাবু সন্ধে নামা দেখেন। গড়গড়ার মুখ থেকে কলকে তুলে তামাক টিকে সাজাতে যাচ্ছিল কুঞ্জ। হঠাৎ চন্দ্রভানু বলে ওঠেন, হ্যাঁ রে, মুক্তপুরে কি মেলা লেগেছে রে? অবাক হয়ে মাথা নাড়ে কুঞ্জ। মুক্তাপুর হচ্ছে বাগদিদের বাসা, গরিবের গাঁ। মেলা ফেলা ওদিকে হয় না। শনিবার করে টিমটিমে হাট বসে। এদিকে আয় তো দেখি, বলে বাবু অজয়ের দূর জলের দিকে হাত তোলে। পাশে দাঁড়িয়ে কুঞ্জও জলের দিকে তাকায়। মনে হয় যেন মৃদু স্রোত বইছে দক্ষিণ পানে, ভাটার টান। কিন্তু মেলার সঙ্গে অজয়ের জলের কি সম্পর্ক ধরতে পারে না কুঞ্জ। বাবু বলেন, দেখতে পাচ্ছিস কুঞ্জ? চোখ কচলে আবারও মাথা নাড়ে কুঞ্জ। অথচ তার বয়স বাবুর অর্ধেক। ভালো খাওয়া পড়া করেছেন ছোটবেলায়। বাবু বলেন, যা, নিচের আলমারি থেকে আমার দূরবীনটা নিয়ে আয় তো, চট করে নিয়ে আসবি। আদেশটা খুবই মনোমতো হয় কুঞ্জর।
দ্রুত সিঁড়ি ভাঙতে থাকে সে। বাবুর দূরবীনটার ওপর তার ভীষণ দুর্বলতা। বাবুর অলক্ষ্যে যন্ত্রটা নিয়ে সে দূরের পথিক কাছে টেনে আনে। পূর্ণিমার চাঁদকে নাগালে রেখে অনেক গল্প করে। এটা তার গোপন বিনোদন। দূরবীনটা নিয়ে ছাদে ফিরে এসেছে কুঞ্জ। চোখে লাগাতেই দেখে অজয়ের জলে ভেসে যাচ্ছে মেলার শালপাতা, রঙিন কাগজ, এমনকি একটা হাওয়া ভরা আস্ত বেরুন। উত্তেজিত স্বরে কুঞ্জ বলে ওঠে, এ আগে তাই তো বাবু, ঠিক বলেছেন। বাবু বলেন, যাবি একবার? বাবুর গলায় আবদারের সুর। কুঞ্জ অবাক হয়ে বলে, হ্যাঁ আপনি যাবেন? আজ্ঞা, চলুন না, আপনি তো কোথাও যেতেই চান না বাবু। আরে ধুর ধুর, আমি না, তুই যা। 4 আনার গুড়কাঠি। কথার মাঝেই বিরক্ত হয়ে কুঞ্জ বলে ওঠে, এ কোন কালে পড়ে আছেন বলুন তো বাবু? গুড়কাঠির মোনার কাগজ কেউ হবে নে 4 আনায়। আচ্ছা আচ্ছা, সে হবে খুন, একটু আনবি, অনেক দিন খাইনি যে। ঠিক আছে বাবা, আনবো খুন। 1টা টাকা নিয়ে যাস। এবার তাড়াতাড়ি তামাক সেজে বেরিয়ে পড় দেখি, ফিরতে না হলে অনেক রাত হয়ে যাবে। আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে কুঞ্জর মুখ। তড়িঘড়ি নিচের তলায় যেতে যেতে সে বলে, আমার মেলা খরচা 2 টাকা লাগবে, এ বলে দিলুম বাবু। মেলা ছুঁয়ে ভেসে আসা বাতাসের গন্ধ শুকে আপন হাসি হাসেন চন্দ্রভানু। কত শত স্মৃতি লুকিয়ে আছে ওই বাতাসে। কুঞ্জর বাবার কাঁধে চেপে কত মেলায় যে গেছেন তিনি। পা চালিয়ে কুঞ্জ চলেছে মুক্তাপুরে। ভেসে আসা সিনেমার গান যেন তার হাত ধরে টানছে। হাঁটায় ঢুকে যাচ্ছে নাচের ছন্দ। অনেকদিন বাদে কাছে পিঠের গায়েই মেলা বসল, নয়তো সেই কেঁদুলি বোলপুরে যেতে হয়। গিয়েছেও কুঞ্জ, কিন্তু সেখানে শহুরে মানুষের এত ভিড়, পায়ে পায়ে জড়িয়ে যায়, তাল রাখা দায় হয়ে পড়ে, তাই যাওয়াই ছেড়ে দিয়েছে। গাঁয়ের মেলা সেদিক থেকে অনেক আপনার। কাঠের নাগরদোলার কোঁকানি, হাতে ঠেলা ঘূর্ণি, চাকতির জুতো, পাঁপড় ভাজা। তা বাবু দিলেন সাফল্যে 3 টাকা। কি করে এত শখ হবে? এবড়ো খেবড়ো জমি পার হতে হতে একই সঙ্গে উৎসাহিত, পরক্ষণে নিরুৎসাহ হচ্ছিল কুঞ্জ। অনাবাদি জমি, নানান সরীসৃপ, ভাম, বেজির অবাধ বিচরণ এখানে। কুঞ্জর এসবে ভ্রুক্ষেপ নেই। দূরে বাঁশবন, ওখান থেকেই বসতির ছিঁড়িছাদ লক্ষ্য করা যায়। 5-6 ঘর সাঁওতাল থাকে। এরাই একমাত্র রায়বাড়ির 1/2 মাইল দূরে পায়ে হাঁটা পথটাকে মুছে যেতে দেয়নি। ওই পথ ধরেই তারা অজয়ে মাছ মারতে যায়। তবে ভুলেও রায়বাড়ির সদরমুখ হয় না, কিন্তু একসময় যেত। তখন জমিদার বাবুরা কেউ থাকত না। কুঞ্জর বাবা নিরাপদর ওপর ছিল রায়বাড়ির দেখভাল করবার দায়িত্ব। যৎসামান্য টাকা মানি অর্ডার আসত কলকাতা থেকে, তা দিয়েই খুব যত্ন করে বাগান করত বাবা। অল্প জমি জুড়ে চাষও দিত। মুনিশ খাটতে আসত এরা। চাষ বাগানের ফসল কুঞ্জরাই খেত। বেশ কিছুটা নষ্ট হতো খরা আর বন্যায়। কুঞ্জর মা মারা গেল সেই যে 5-6 দিনের জ্বরে, প্রায় বিনা চিকিৎসায়। ডাক্তার, হাসপাতাল চন্দনপুর থেকে যে অনেক দূর। তবুও বাবা রায়বাড়ি ছেড়ে নড়ল না। কুঞ্জ ততদিনে শিয়ানা হয়েছে। বাবাকে বলেছিল, কি হবে এসব দেখে? যাদের জমি বাড়ি তাদের তো হুঁশ নেই। চলো সব ছেড়ে ছুড়ে বাকিদের মতো ডাঙায় চলে যাই। নিরাপদও ছেলের পরামর্শ কানে নেয়নি। বলেছিল, বাবুরা একদিন আসবে দেখিস, নইলে মাসে মাসে টাকা পাঠাতে যাবে কেন?
আমরা 4 পুরুষ এ বাড়ির খানসামা। আমি মারা যাওয়ার পর তোকেই এ বাড়িটা আগলে রাখতে হবে। এটাই বাপের আদেশ, বুঝবি? মাথার ওপর ছাদ, পেটে ভাত দুটো জুটেই যাবে। তোর আর চিন্তা কিসের? বাবু সত্যিই একদিন এলেন। বাবা তখন মৃত্যুশয্যায়। কোট প্যান্ট পরা বিলেতি কায়দায় চন্দ্রভানুকে দেখে কুঞ্জর ঠিক ভরসা জাগেনি। ঠগ নয় তো? কিন্তু দেখা গেল তা নয়। এই বাবুকেই নাকি বাবা কোলে পিঠে নিয়ে ঘুরেছে। কুঞ্জর বাবার সঙ্গে জমিদার বাবুর অনেক কথাবার্তা হলো। মরে যাওয়া গুরুজনদের কথা ঘুরে ফিরে আসছিল মুখে। কষ্ট ছিল না। রাতের তারারা নিবদে না নিতে দেহ ছেড়ে চলে গেল বাবা। শেষকৃত্যের সমস্ত ব্যবস্থা করলেন বাবু। শ্রাদ্ধ শান্তি হলো। ইতিমধ্যে শহুরে পোশাক ছেড়ে চন্দ্রভানু ধুতি পিরানে পাক্কা জমিদার। বললেন, আর কোনো দিনও শহরে ফিরব না। জমিদার বাবু আদেও বিয়ে করেছেন কিনা, ছেলে মেয়ে আছে কি নেই, কিছুই জানে না কুঞ্জ। ঘুরিয়ে জিজ্ঞেস করেও কোনো উত্তর পায়নি। মাসে একবার বাবুর নামে মানি অর্ডার আসে, ব্যাস। আর কোনো মানুষ না, চিঠি না, কেউ খোঁজই নেয় না মানুষটার। সাঁওতাল পাড়া পার হতেই মেলার গান, বাজনা, ভেঁপু, তেলে ভাজার গন্ধ একেবারে জাগতে ধরল কুঞ্জকে। হাসি হাসি মুখে মেলাতলার দিকে এগিয়ে যায় কুঞ্জ। পাশ দিয়ে দৌড়াচ্ছে বোতাম ছেঁড়া জামার ছেলেপুলে আর আধন্যাংটা বাচ্চারা। গাঁয়ের মেয়ে বউদের মুখে লাজুক কৌতূহল। মেলার এদিক সেদিক ঘুরে কুঞ্জ অবশেষে এলো ম্যাজিকের তাঁবুতে। চটের ওপর সামনের সারিতে বসে সে এখন মন্ত্রমুগ্ধ। মনের মধ্যে জোর টানাটানি চলছে। ম্যাজিশিয়ানের সঙ্গিনী দানাকাটা পরীটিকে নিয়েই হয়েছে মুশকিল। এত সুন্দর দেখতে হয় মেয়েরা, কুঞ্জ কোনোদিনও দেখেনি। আজ পর্যন্ত ভিডিও হলে দেখা দুটো হিন্দি সিনেমার নায়িকাকেও সে কল্পনায় নিয়ে আসলো। এ মেয়েটা তাদেরও ছাড়িয়ে গিয়ে চড়ুইপোতার লক্ষ্মী ঠাকুরের মতন লাগছে না? কিন্তু তা কিছুতেই হতে দেবে না কুঞ্জ। এই নিয়েই মনের মধ্যে তুমুল আলোড়ন। একবার যখন ম্যাজিশিয়ান করাত দিয়ে মেয়েটাকে 3 টুকরো করতে গেল, নিজের জায়গা থেকে ছিটকে উঠতেই যাচ্ছিল কুঞ্জ। পরক্ষণে নিজেকে সামলালো। মাচায় যা হচ্ছে সবই তো নিছক খেলা। 3 টুকরো হয়ে মেয়েটা যথারীতি জোড়াও লেগে গেল। মুক্ত ঝরানো হাসি ছড়িয়ে চলে গেল মঞ্চের আড়ালে। আবার ফিরে এলো জরির অন্য পোশাকে। ঝলমলে কাপড়ের ভেতরে শরীরের ঢেউ যেন ফুঁসে ওঠা অজয়ের জল। কুঞ্জর হঠাৎ খেয়াল পড়ে সে অনেকক্ষণ দম বন্ধ করে বসে আছে। কখন যে শো ভেঙে গেছে তার খেয়াল নেই। বন্ধ পর্দার দিকে ঠায় তাকিয়ে কুঞ্জ। কে যেন এসে ডাকে, কি হলো ভায়া? এখনো টিকিট উসুল হয়নি বুঝি? বাড়ি যাবে না? ঘোর ভেঙে কুঞ্জ দেখে ম্যাজিশিয়ান। এখন অবশ্য পরনে লুঙ্গি, কোঁচকানো পাঞ্জাবি আর হাতে মদের গ্লাস। আবেগ সামলাতে না পেরে ম্যাজিশিয়ানের পা ধরে নেয় কুঞ্জ। বলে, আমাকে আপনার দলে নিন। কি দারুণ আপনার ভেলকি! আপনার খেলা দুটো টিকিট কেটে দেখা উচিত। অভিনয়টা এত ভালো হবে কুঞ্জ নিজেও ভাবেনি। আসলে কোন ভেলকিতে সে মজেছে ম্যাজিশিয়ানটা টেরই পেল না। বলল তাকে গ্রিন রুমে আসতে, তাদের সঙ্গেই দুটো খেয়ে তবে বাড়ি যাবে। খাওয়ার সময় আবার দেখা হলো সেই পরীর সঙ্গে। নাম তার বনমালা। সাধারণ ছাপা শাড়িতে রূপ যেন আরও খুলে গেছে। হাতে রঙিন তরল, হাসি মাদকতাময়। চোরা চাউনিতে কি বিষম বিষ। আবেগ মেশানো লজ্জাটা ঢাকতে গিয়ে কুঞ্জও দুপাত্তর মেরে দিল। তারপর বোধহয় একটু বাড়াবাড়ি করে ফেলল,
ম্যাজিশিয়ানের হাত ধরে বলতে থাকলো, শিষ্য করবেন তো, চরণে আমায় একটু ঠাঁই দিবেন গো। ম্যাজিশিয়ান বাড়ির কথা খেয়াল করিয়ে দেয় কুঞ্জকে। কুঞ্জও বলে তার বাড়ি নেই, মা বাবা ভাই বোন কেউ নেই, শুধু শালা এক মনিব আছে, শালা ফাঁকা জমির জমিদার। তারপর মনিবের উদ্দেশ্যে আরও কিছু অকথ্য গালিগালাজ করে। ম্যাজিশিয়ান বোঝে কুঞ্জর নেশা হয়েছে। মেলাতলা পার করে কুঞ্জকে মাঠে ছেড়ে দিয়ে যায় ম্যাজিশিয়ান। ধুধু মাঠ পার হচ্ছে কুঞ্জ। কানে বাজছে বনমালার খিলখিলে হাসি। চরাচর জুড়ে জ্যোৎস্নার আলো, দূরে রূপলি ফিতের মতো অজয়ের জল, চিকচিক করছে বালি। এসবের মাঝে দাঁড়িয়ে কুঞ্জর মনে হয়, এটাও কি কম ভেলকিবাজি? যাচ্ছিলাম কি মন নিয়ে, চারপাশে রুখো সুখো জমি, আর ফেরার সময় জোছনায় সব মোলায়েম। এই ভেলকির জাদুকরকে যদিও দেখা যায় না, এত আনন্দের মধ্যেও তবুও মনের ভিতর একটা কাঁটা খচখচ করছে। কি যেন একটা হয়নি, বাকি আছে কিছু একটা। বুক পকেটে কাগজে মোড়া গুড় কাঠি, হাত ছুঁয়ে একবার দেখে নেয় কুঞ্জ। ম্যাজিকের তাঁবুতে ঢোকার আগে বাবুর জন্য মনে করে কিনে রেখেছে। তাহলে মাথার ওপর কর্কশ ডাক দিয়ে উড়ে যায় রাতচরা পাখি। বিদ্যুৎ চমকের মতো কুঞ্জর মনে পড়ে, আজ মার খাওয়া হয়নি। হ্যাঁ, মার খাওয়া রোজ খায়। বাবু প্রতি রাতে তাকে লাঠিপেটা করে। এটা তাদের খেলা, ঘুম তাড়ানোর কুৎসিত বিনোদন। নিছক আনন্দ ছাড়াও কুঞ্জর এই খেলায় আর একটা পাওনা হয়। বাবু ওকে ভালো ভালো খেতে দেন, তুলে দেন নিজের পাত থেকেও। ওই সময়টা মনিব চাকর কোনো ভেদাভেদ থাকে না। এই খেলার সাক্ষী অবলা বিড়াল, ইঁদুর, আরশোলা, টিকটিকি। আকাশের চাঁদ তারাও জানে। খেলা হলেও প্রতিটি বেত্রাঘাতে নদী থেকে ভেসে আসা নির্মল বাতাস শিউরে শিউরে ওঠে। দেওয়াল থেকে মেঝেতে খসে পড়ে টিকটিকি। কিন্তু কুঞ্জ থাকে নিষ্কম্প। যে কোনো মারই গা সওয়া হয়ে গেছে তার। খেলাটা শুরু হয়েছিল এমনই একদিন। বংশের নানান বীরত্বের কাহিনী অন্যান্য দিনের মতোই বলে যাচ্ছেন বাবু। ঘুমে ঢুলে পড়ছে কুঞ্জ। অভিমানী কণ্ঠে বাবু বলে উঠেছিলেন, বুঝলি কুঞ্জ, এই যে আমি কথা বলছি আর তুই ঘুমোচ্ছিস, আমার ঠাকুরদা হলে কি করতেন বলতো? আধবোঝা চোখে জানতে চেয়েছিল কুঞ্জ। আগে কি করতেন? বেত মারতেন, বেত। তা আপনিও মারুন না, তাতে যদি চটকাটা ভাঙে। সাজবেলায় কাজই বা কি বলুন, মানুষজন নাই, ঝগড়াঝাটি নাই, বিজলি বাতিও নাই। দেখ, আবার হয় না কি রে? লাজুক গলায় বলেছিলেন বাবু। তারপর বললেন, ও সব আজকাল অচল, লোকে জানলে আমার জেল হয়ে যাবে, বুঝলি? কিচ্ছু হবে না কো বাবু, এই মরা চড়াই কে আসছে দেখতে। আপনার ঠাকুরদা যেমন করে শাসন করতেন, যা যা বলতেন, যেরম করে মারতেন, যাত্রাপালার মতো করুন, বেশ জমবে। বলে বেত নিয়ে এসে বাবুর হাতে দেয় কুঞ্জ। বাবু যেন বিশ্বাস করতে পারছেন না। পিঠ পেতে উবু হয়ে বসে আছে কুঞ্জ। বলে, কি হলো, মারুন, মারুন না বাবু, আমি কিচ্ছু মনে নিব নাই। বলুন আপনার ঠাকুরদা কিরম করে ধমকাতেন, বলুন। বাবু বলে ওঠেন, বল শুয়োরের শরবতটা এত তেতো হলো কেন? বল, তোকে না কতদিন বলেছি লেবুটা
আলতো করে পিঠে বেত পড়ে। কুঞ্জ বলে, হলো নি বাবু, আর একটু জোরে, আমার যে অ্যাক্টিং তো আসছে নি বাবু। বাবু আর একটু জোরে মারেন। কুঞ্জর মুখ থেকে বেরিয়ে আসে, এবারের মতো মাফ করে দেন কর্তা, আর হবে নি, কোনো দিনও হবে নি কর্তা। বাবুর হম্বিতম্বি বাড়ে, আরও মারেন। কুঞ্জ বারবার মাপ চেয়ে খেলাটা জমিয়ে দেয়। বাবুও খুব আমোদ পান। কুঞ্জ পুলকিত হয়। বেশি উৎসাহে বাবু দুই একবার বেশ জোরেই মেরে ফেলেছেন বলে দুঃখিত লজ্জিত দুটোই হন। ব্যাস ব্যাস আর না বলে বাবু বেতটা ছুঁড়ে ফেলে কুঞ্জর পিঠে হাত বুলিয়ে দেন। তারপর বলেন, অনেক রাত হয়েছে, চল খেয়ে নি। সেদিন নিজের পাত থেকেই কুঞ্জর থালায় খাবার প্রথম তুলে দিয়েছিলেন বাবু। পরের দিন 10টা টাকা দিয়ে বলেছিলেন, চড়ুই পোতায় গিয়ে রসগোল্লা নিয়ে আয়, সন্ধেবেলা নাটকের পর দুজনে মিলে খাবো। তারপর থেকে সে যাত্রাপালা রোজই চলে। না চললে বাবুর ঘুম আসে না, কুঞ্জরও না। আজ পালার সময় চলে গেছে। রাত কটা এখন কে জানে। বাবু নিশ্চয়ই জেগে বসে আছেন। আজ আর সেই খেলার উৎসাহ যদিও নেই কুঞ্জর, বরং খেলাটার কথা ভেবে এখন তার ঘেন্নাই হচ্ছে। পেটে খিদে নেই বলেই কি। একবার টোকা মারতেই সদর খুলে গেল। চাঁদের আবছা আলোয় বাবুর দুশ্চিন্তা মাখা মুখ। কি রে, কোথায় ছিলি এতক্ষণ? আমি তো ভাবলাম তুই চোর ডাকাতের পাল্লায় পড়লি হয়তো। কি আছে আমার সঙ্গে যে চোর ডাকাত ধরবে? বিরক্তির সুরে বলে কুঞ্জ। সদর ডিঙিয়ে দরজা দেয়। বাবু বলেন, সে না থাক, জমিদার বাবুর চাকর তো, ওরা ভাববে নিশ্চয়ই কিছু আছে। ঠোঁট বেঁকিয়ে হাসে কুঞ্জ। বুক পকেট থেকে কাগজে মোড়া বুড়কাঠি বার করে বাবুর হাতে দেয়। বাবু বলেন, এখন এসব খেয়ে কি হবে? রাতের খাবারের সময় হয়ে গেল। কুঞ্জ আশ্চর্য হয়ে বলেন, সে কি, আপনি এখনো খান নাই? তুই না এলে একা একা খাই কি করে, আহাম্মক? আমি তো মেলা থেকে খেয়ে এসেছি বাবু, আপনাকে বেড়ে দিই, আপনি খেয়ে শুয়ে পড়েন। তা কি করে হয়? আমাদের আর যাত্রাপালা হয়নি, আমার যে ঘুম আসবে না কুঞ্জ। কথাটা শুনেই মাথা গরম হয়ে যায় কুঞ্জর। ঝাঁঝিয়ে উঠে সে বলে, ওসব খেলা ফেলা আজ থেকে বন্ধ বাবু, আমিও আর এই বাড়িতে থাকবো নাই। আমার হিসেবটা মিটিয়ে দিন, আমি কালই চলে যাব। বড় বড় পা ফেলে কুঞ্জ ভেতর বাড়িতে চলে যায়। রায়চৌধুরী বংশের শেষ পুরুষ বিষণ্ণ চিত্তে একটা বুড়কাঠি তুলে কামড় দেন। এহে, একদম নিতিয়ে গেছে। পরের দিন সন্ধেবেলা একদিনের পুরনো পূর্ণিমার চাঁদ কুটিল হাসি নিয়ে উঠেছে আকাশে। রায়বাড়িতে একজনের দীর্ঘশ্বাস। কুঞ্জ দুপুরে চলে গেছে। চন্দ্রভানু এখন একা। একদিন যে এরকম হবে, সম্পূর্ণ একা হয়ে যাবেন, তা তিনি জানতেন। কিন্তু দিনটা যে এত নিকটে, সেটাই আশা করেননি। আধুনিক সভ্যতায় অতিষ্ঠ হয়েই চন্দ্রভানু এই নির্বাসন নিজেই বেছে নিয়েছিলেন। এমনই সৌভাগ্য কুঞ্জ তাকে এনে দিয়েছিল সেই হারিয়ে যাওয়া সময়ের নির্যাস। অভ্যাসটা খারাপ করে দিয়ে গেল কুঞ্জ। এখন শুধু দিন গোনার পালা। এসব ভাবতে ভাবতে বারান্দায় পায়চারি করছিলেন চন্দ্রভানু। আমলকি গাছের মাথায় শুকতারাটা প্যাট প্যাট করে চেয়ে আছে চন্দ্রভানুর দিকে। এমন সময় সদরে ভীরু শব্দে
ঠক ঠক। হৃৎপিণ্ড লাফিয়ে উঠল চন্দ্রভানুর। তাহলে কি ফিরে এলো কুঞ্জ? দৌড়ে গিয়ে দরজা খুললেন। এ কি সর্বনাশ কাণ্ড! কুঞ্জর সঙ্গে এই অপরূপা তন্নিটি কে? চাঁদের আলো পিছলে যাচ্ছে মেয়েটার গায়ে। চাঁপা ফুলের মতো রং। একটু লম্বার ওপর সরু কোমরের মেয়েটা মনে করিয়ে দিচ্ছে ছোটবেলার পর্দার আড়াল থেকে দেখা নন্দাবাইয়ের কথা। কুঞ্জদের সাদর অভ্যর্থনা জানান চন্দ্রভানু। আয় আয়, ভেতরে আয়, কোথায় যে চলে যাস? শিরশিরে একটা ভয় কুঞ্জর পিঠ বেয়ে নেমে যায়। বাবুর চোখ লালসায় ভরা। এটা কোনো অভিনয় নয়। আজই বাবুকে আসল জমিদার মনে হচ্ছে। রায়বাড়ির বিগবেন ঘড়িতে 10টার ঘণ্টা বাজল। অন্যদিন হলে কুঞ্জদের এই সময়টাই গভীর রাত। বনমালার জন্য রাত পিছিয়ে গেছে। কুঞ্জ অবশ্য রসুই ঘরে তরিবত করে রান্না করতে হচ্ছে। বনমালা বাবুর ঘরে। বাড়ি ঢুকতেই বাবু এমনভাবে বনমালাকে টেনে নিলেন যেন ওর জন্যেই বনমালাকে নিয়ে এসেছে কুঞ্জ। মুরগি আনতে দরাজ হাতে টাকা বার করে দিলেন বাবু। সিরাজগঞ্জে আজ হাটবার। 2 মাইল ঠেঙিয়ে যেতে হলো সেখানে। মাংস রান্না হচ্ছে। ভাঙা জমিদার বাড়ি দালানময় ভেসে বেড়াচ্ছে সুখী সুখী গন্ধ। কিন্তু কুঞ্জর মুখে হাসি নেই। কি ভেবেছিল আর কি হলো? কথা মতো আজ দুপুরেই পোঁটলা বেঁধে বাগদিপাড়ার মেলায় হাঁটা দিয়েছিল কুঞ্জ। ম্যাজিশিয়ানের দলে নাম লেখাবে, আর ফিরবে না। বাবু অনেক করে বুঝিয়েছেন, হাতে পায়ে ধরাই যা বাকি ছিল। কুঞ্জর মনে তখন অন্য টান। বাবুর কথা সে গ্রাহ্যই করেনি। মেলায় পৌঁছে দেখে অবাক কাণ্ড। সব কিছুই ঠিকঠাক আছে, শুধু ম্যাজিকের তাঁবুটাই কিরকম খোলামেলা, শূন্য খাঁচার মতো। বুকটা তার হায় হায় করে উঠেছিল। ক্রমে খবর নিয়ে জানে ম্যাজিশিয়ানটা নাকি দাগি ডাকাত। পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। তবে সঙ্গিনীটি আগেই বেপাত্তা। মন খারাপ নিয়ে মেলাতলা ছেড়ে ফিরে আসছিল কুঞ্জ। একটু ফাঁকায় আসতেই দেখে পাশে পাশে হাঁটছে ঘোমটা দেওয়া একটা বউ। কুঞ্জ যত জিজ্ঞেস করে, কে গা তুমি, কোন গায়ের, কাদের ঘরের মেয়ে, উত্তর নেই। সাঁওতাল পাড়া পার হয়ে দক্ষিণদারির মাঠে পা রাখতে অবশেষে ঘোমটা খুলে ফেলে বউটা। কুঞ্জ তো হতভম্ব। বনমালা বলে, পুলিশ আমাকেও খুঁজছে, 2-4টে রাত লুকিয়ে রাখতে পারবে না? আবেগে বিহবল কুঞ্জ অতি কষ্টে নিজেকে সামলায়। বলে, আরো মাইল খানে ঘোমটা দিয়ে হাঁটা লাগবে তবে। ওই পথটুকু জুড়ে তাদের সুখী দাম্পত্যের কল্পনায় কেঁপে কেঁপে উঠেছিল কুঞ্জ। কিন্তু বাবুর বাড়িতে ঢুকেই ব্যাপারটা ঘুরে গেল। বনমালা যেন আর তাকে চিনতেই পারছে না। একবারও এলোও না রসুই ঘরে। অন্দরমহল থেকে ভেসে আসে বাবুর গলা, কুঞ্জ খানা লাগাও। বাবা, ভাষাই পাল্টে গেছে। ঢিমে তালে গড়িয়ে যাচ্ছে রাত। নাচঘরের জানলার কোনো একটা বোধহয় খোলা রয়ে গেছে। হাওয়া এসে দোলাচ্ছে ভাঙা ঝাড় লণ্ঠন। ঠুং ঠাং আওয়াজ। বাবুর ঘরে গুজুর গুজুর ফুসুর ফুসুর আর খিলখিলে হাসি। কুঞ্জ থাকে ভাড়ার ঘরে। দোকানে আঙুল ঢুকিয়ে হাঁটু বুকে চেপে সবে ঘুমটা সে বাগিয়ে এনেছে, কে যেন হঠাৎ ঠেলা দেয় গায়ে। বারবার ধড়মড় করে উঠে বসে দেখে বনমালা। অবাক হয়ে কুঞ্জ বলে, কি ব্যাপার, তুমি? হিসিয়ে বনমালা বলে, বুড়োটা শুধু বকতেই জানে, কোনো কমের না। সরে শো। সরে গিয়ে বনমালাকে জায়গা দেয় কুঞ্জ। বনমালা শোয় না,
চোখটা যেন তার জ্বলছে। এ আগুন নেভানোর বয়স বাবু পার করে গেছেন। কুঞ্জ সবে দরদ লাগিয়ে দুটো কথা বলতে যাবে কি অমনি বনমালা বলে ওঠে, ওসব ঢং করার সময় তুমি পরেও পাবে। দরকারি কথাটা আগে শোনো। বুড়োটাকে খুন করতে হবে। লোকটার নিশ্চয়ই অনেক টাকা। লাশ বাগানে পুঁতে দিলে কেউ টের পাবে না। আমরা এ বাড়িতেই থেকে যাব। কুঞ্জর চোখ বড় বড়, মুখ হাঁ হয়ে গেছে। বনমালার শরীর থেকে ভেসে আসছে বাবুর ঠেলে দেওয়া আতরের সুগন্ধ। সেই মেয়ে কিনা বাবুকে মেরে ফেলার ব্যবস্থা করতে বলছে। বনমালা তাড়া দেয়, কি হলো? ফ্যাবলা মেরে গেলে যে? আমাকে পেতে গেলে এইটুকু তো তোমায় করতেই হবে। কুঞ্জ বলে, হ্যাঁ, বাবুর যে খুব টাকা আছে আমার কিন্তু তা মনে হয় না। তার ঠাকুরদার ছবির পেছনে হিডন চেস্ট থেকে 200 টাকার বেশি কখনো বার করতে দেখিনি বলো। আছে আছে, ওখানেই সব আছে। হিরে সোনা টাকা, বেটা মহা কিপ্টে, একটা বুড়ো শকুন। বলে গরম শ্বাস ফেলে বনমালা। গম্ভীর মুখে কি যেন ভাবে কুঞ্জ। একটু পর বলে, কিন্তু খুনটা করব কি দিয়ে? কেন? এত বড় জমিদার বাড়ি, বর্ষা, ছুরি কিচ্ছুটি নেই? হাল ছাড়া গলায় কুঞ্জ বলে, ধুর ধুর, সেসবে ধুলো জং পড়ে একদম ভোঁতা হয়ে গেছে। লাউ ডাগাও কাটা যাবে নিকো। বলতে বলতে কুঞ্জর মনে পড়ে একটা অস্ত্র আছে। কাঠকুটো কাটতে, নারকেল ছাড়াতে লাগে। কুঞ্জ বলে ওঠে, রামদা আছে, চলবে? খুব চলবে। একটু ধার দিয়ে নিও। তবে শানওয়ালার কাছে নয়, পুলিশ চট করে খোঁজ পেয়ে যাবে। চন্দ্রভানুর ঘর থেকে জলদ গম্ভীর নাক ডাকার শব্দ ভেসে আসে। কুঞ্জ বনমালা ফিসফিসিয়ে খুনের পরিকল্পনা করতে থাকি। লাশটাকে বাগানের কোথায় পুঁতবে? এদিকে আবার শিয়ালের বড় উৎপাত, যদি মাটি সরিয়ে বার করে ফেলে। পাখির কিচিরমিচিরে হঠাৎ কুঞ্জর খেয়াল হয় কখন যেন ভোর হয়ে গেছে। সচকিত কুঞ্জ বলে ওঠে, এই রে, আলু ফুটে গেল যে, এক্ষুনি চা চাইবে বাবু। খাট থেকে নেমে দাঁড়াতেই কুঞ্জর কোনোই টেনে ধরে বনমালা। বলে, তুমি রামদাটা শান দেওয়ার ব্যবস্থা করো। চা রান্নাবান্না সব আমি সামলাচ্ছি। দুপুরবেলা নদীর ধারে গা শিরশিরে শব্দ। পাথরের ওপর দা শান দিচ্ছে কুঞ্জ। অজয়ের জলের মতোই চকচক করছে অস্ত্রটা। সন্তুষ্ট হয়ে চড়ে উঠে আসে কুঞ্জ। কোমরে ধুতির খুঁটে ভালো করে বেঁধে নেয় রামদা। তারপর হাঁটতে থাকে রায়বাড়ির উদ্দেশ্যে। সদর পার হতেই দেখে বাবু বারান্দার আরাম কেদারায় বসে একা একাই দাবা খেলছেন। পায়ের কাছে পোষা বিড়ালের মতো রোদ। বাবুর ওই রাজকীয় ভঙ্গির সামনে কুঞ্জ কেমন যেন বেশি অনুগত হয়ে যায়। মাথা নিচু করে সামনে দিয়ে চলেই যাচ্ছিল। বাবু হঠাৎ ডাকেন, কুঞ্জ, শোন তো এদিকে। বুকটা ধক করে ওঠে কুঞ্জর। সামনে দাঁড়িয়ে বলে, আগে বলুন। বস বস এখানে। একরাশ কুণ্ঠা আর অস্বস্তি নিয়ে বাবুর পায়ের থেকে একটু দূরে বসে কুঞ্জ। বাবু বলেন, খুনটা কখন করবি ঠিক করলি? বেলাবেলি সেরে ফেলবি নাকি রাত অবধি অপেক্ষা করতে হবে আমায়? ঠক ঠক করে কাঁপছে কুঞ্জ। তাহলে কি বনমালা সব বলে দিল? কিন্তু তাতে ওর কি লাভ? এমনও হতে পারে বাবু দূরবীন লাগিয়ে দেখে নিয়েছেন
নদীর ধারে কুঞ্জর শান দেওয়া। ঠিক কি যে ঘটেছে কুঞ্জ আন্দাজ করতে পারে না। রসুই ঘর থেকে ফোড়ন দেওয়ার ছ্যাঁক শব্দ ভেসে আসে। বাবু গড়গড়ার পাইপে টান দিতে দিতে ঘুঁটি তুলে নিজেই নিজেকে চাল দেন। মুখ না ঘুরিয়ে বলেন, কোথায় পুঁতবি? কবরটা খুঁড়ে কাজ এগিয়ে রাখ। কুঞ্জর ফোপানো শব্দ শুনে বাবু ফিরে তাকান, বলেন, খামোখা কাঁদছিস কেন? আমার থেকে খাওয়া নুন চোখের জল দিয়ে বেরিয়ে যাচ্ছে। আগে আগে বিশ্বাস করেন বাবু, ওরস কানিতে। হাত তুলে আশ্বস্ত করে বাবু বলেন, জানি জানি, কিন্তু একবারও ভেবে দেখেছিস আমি মরে গেলে তুই পেট চালাবি কি করে? তখন আবার দুটো পেট হয়ে যাবে, তারপর হয়তো আরও। পিয়ন তোর হাতে মানি অর্ডার দেবে না, আর আমার চেস্টে যে কিছুই নেই তুই ভালো করেই জানিস। মনের কুয়াশা কেটে যেতে থাকে কুঞ্জর। সত্যি বড্ড ভুল করে ফেলতে যাচ্ছিল সে। ভাত কাপড়ে রাখতে না পারলে বনমালাও একদিন চলে যাবে। ছি ছি, এভাবে নিজের পায়ে কেউ কুড়ুল মারে? বাবু আবার ফিরে গেলেন দাবা খেলায়। কুঞ্জ বললে, তাহলে বাবু মেয়েটাকে নিয়ে কি করা যায়? চলে যেতে বল। যদি না যায়? চল ওকে পুলিশে ধরিয়ে দি, পুলিশ তো ওকে খুঁজছেই। আগে পুলিশ যদি বলে দুদিন লুকিয়ে রেখেছিলেন কেন? বাবুর কপালে এবার চিন্তার ভাঁজ, যেন কোনো কঠিন চালের সামনে পড়েছেন। একটু সময় নিয়ে বলেন, ভালো কথায় না গেলে ওকেই খুন করে বাগানে পুঁতে দিবি, কেউ টের পাবে না। অসহায়ভাবে বাবুর দিকে তাকিয়ে থাকে কুঞ্জ। নিজেকে কোমরে গোঁজা রামদার সঙ্গে আলাদা করতে পারে না। সেও তো এখন অন্ধ অস্ত্র ছাড়া কিছুই নয়। নিজের কোনো পছন্দই নেই তার। পরের দিন সন্ধেবেলা শিয়ালটা রায়বাড়িতে বাগানে ঢুকতে গিয়েও পিছিয়ে আসে। আজ যেন সপাত সপাত আওয়াজটা বড্ড বেশি। রায়বাড়ির গুমসানো বাতাস ভীষণ হাঁপাচ্ছে। অস্থির হয়ে সারা বাড়ি জুড়ে উঠছে বাদুড়। বিড়ালটা ভয়ে দৌড়াচ্ছে জ্যোৎস্না মাখা বালুচর ধরে। রায়বাড়ির দালানে প্রতিটি বেত্রাঘাতের শব্দের পর ভেসে আসছে কুঞ্জর গলা, মারুন বাবু, আরও জোরে মারুন, ভুলিয়ে দিন মেয়েটোকে। বাবুও যথাসম্ভব জোরেই মারছেন। উনিও ভুলতে চেষ্টা করছেন মেয়েটিকে। মেয়েটি যে এ বাড়িতে নেই বোঝা যাচ্ছে, কিন্তু তার কি গতি হলো এই দুজন ছাড়া বাড়ির অবলা পশু পাখিরাও তা জানে না। রোজকার মতোই যুগ অভিজ্ঞ প্রাচীন চাঁদ আলোর খ্যাপলা জাল ফেলে বসে আছে চন্দনপুরের মাথায়। এই রোমহর্ষক ঘটনায় তার কোনো বিচলন নেই। হালের পৃথিবীর কোনো নাটকীয়তাই তাকে আর টানে না। সেও তাই নিশ্চল। শুনছিলেন আজকের গল্প শ্রী সুকান্ত গঙ্গোপাধ্যায় রচিত বনমালা। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যেই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন
আর আমার গল্প পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে। নমস্কার।